আমি দীপ। শিখার সাথে আমার বিয়ের পর এবং আমাদের যৌথ ফ্যাশন ব্র্যান্ড দীপশিখা এক্সক্লুসিভ শুরু করার পর দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেছে। আমাদের সেই ছোট্ট বুটিকের আইডিয়াটা আজ এক বিশাল আন্তর্জাতিক ফ্যাশন হাউসে পরিণত হয়েছে। শিখা আর আমি এখন সমপরিমাণ পার্টনার। অফিসের অহংকারী ম্যাডাম এখন আমার সমস্ত সফলতার মূল কারিগর এবং আমার জীবনের প্রাণ। আজ সকালে আমাদের ব্র্যান্ডের মেইন হেডকোয়ার্টারে একটা জরুরি প্রেজেন্টেশন চলছে। লন্ডনের এক বিখ্যাত ফ্যাশন চেইনের সাথে আমাদের নতুন প্রজেক্টের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। প্রেজেন্টেশন রুমে বড় প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে আছে শিখা। পরনে গাঢ় বেগুনি রঙের প্রিমিয়াম সিল্ক শাড়ি, চুলে চেনা স্টাইলিশ খোপা। ওনার সেই চেনা দাপুরে ব্যক্তিত্ব আজ ভালোবাসা ও আত্মবিশ্বাসে আরও সুন্দর হয়ে উঠেছে। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের এই নতুন ফিউশন এথনিক কালেকশনটির মূল কনসেপ্টটা কিন্তু আমার বিজনেস পার্টনার এবং মাই ডিয়ার হাজব্যান্ড দীপের। আধুনিকতা আর ঐতিহ্যের এমন নিখুঁত মেলবন্ধন আপনারা পুরো এশিয়ায় পাবেন না। প্রতিনিধিরা সবাই একযোগে হাততালি দিয়ে উঠলেন। লন্ডনের মূল প্রতিনিধি মিস্টার উইলিয়ামস দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন। ফ্যান্টাস্টিক প্রজেক্ট ম্যাম, উই আর রিয়েলি ইমপ্রেসড। তবে এই পুরো প্রজেক্টটা সফল করতে হলে আগামী 3 মাস আপনাদের লন্ডনে আমাদের সেন্ট্রাল ডিজাইনিং টিমের সাথে কাজ করতে হবে। আমরা চাই আপনি আর আপনার টিম যেন সেখানেই থাকেন। আমি আর শিখা একে অপরের দিকে তাকালাম। এত বড় সুযোগ হাতছাড়া করা যায় না। থ্যাঙ্কস মিস্টার উইলিয়ামস। আমরা খুব শীঘ্রই আমাদের টিম নিয়ে লন্ডনে ফ্লাই করব। মিটিং শেষ হওয়ার পর সবাই যখন আনন্দ করছিল, তখনই কেবিনে প্রবেশ করল রোহান, আমাদের নতুন নিয়োগ হওয়া চিফ মার্কেটিং হেড। রোহান লন্ডন থেকে ফ্যাশন ম্যানেজমেন্ট পড়ে এসেছে। দেখতে যেমন স্মার্ট, তেমনই কাজের ক্ষেত্রেও বেশ দক্ষ। কিন্তু প্রথম দিন থেকেই ওনার শিখার প্রতি একটা আলাদা মনোযোগ আমি খেয়াল করেছি। রোহান হাতে 2 গ্লাস নিয়ে ঢুকল। কংগ্রাচুলেশনস ম্যাডাম, আই নিউ ইট। আপনি এই ডিলটা ক্র্যাক করবেনই। ইউ আর জাস্ট অ্যামেজিং। থ্যাঙ্কস রোহান, তবে ক্রেডিটটা কিন্তু একা আমার নয়। দীপের ইউনিক আইডিয়া ছাড়া এটা সম্ভব ছিল না। রোহান আমার দিকে ঘুরে একটা ঠান্ডা হাসি দিল, যার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। অবশ্যই দীপ স্যারের আইডিয়া ভালো, কিন্তু ম্যাডাম আপনার মতো একজন ভিশনারি লিডার না থাকলে এই প্রজেক্ট আন্তর্জাতিক স্তরে পৌঁছাতেই পারত না। বাই দ্য ওয়ে, স্যারের কাজ তো বুটিক ডিজাইনিং কেন্দ্রিক। লন্ডন ক্লায়েন্ট হ্যান্ডেল করার মূল দায়িত্ব কিন্তু আপনার আর আমার মার্কেটিং টিমের ওপরই থাকবে, তাই না? রোহানের এই পরোক্ষ তাচ্ছিল্যটা আমার নজর এড়াল না। ঠিক যেমন বিয়ের আগে শিখা আমাকে অপমান করত, রোহানের কথার মধ্যেও যেন সেই অহংকারের সুর ফুটে উঠল। তবে আমি এখন আর সেই আগের সাধারণ ছেলেটি নই। নিজেকে শান্ত রাখলাম। রোহানের চোখের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে বলছি, মার্কেটিং অবশ্যই গুরুত্বপূর্ণ রোহান, কিন্তু প্রোডাক্টের প্রাণ যদি স্ট্রং না হয়, তবে সবচেয়ে ভালো মার্কেটিং টিমও সেটা বিক্রি করতে পারে না। আশা করি লন্ডন প্রজেক্টে তোমার মার্কেটিং আর আমার ডিজাইন সমান তালে চলবে। রোহানের মুখের হাসিটা এক মুহূর্তের জন্য নিভে গেল। শিখা আমাদের এই সূক্ষ্ম মানসিক লড়াইটা বুঝতে পারল এবং আলতো করে আমার হাতের উপর নিজের হাতটাকে রাখল। সেদিন রাতে বাড়ি ফেরার পর বারান্দায় বিকেলের ঠান্ডা হাওয়া আর শহরের আলোর ঝলমলে রূপ দেখা যাচ্ছিল। আমি ল্যাপটপে লন্ডন প্রজেক্টের কিছু আর্টওয়ার্ক চেক করছিলাম। শিখা বাথরুম থেকে নাইট গাউন পরে বেরোল। ওনার ভেজা চুলের সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়ল। ও পিছন থেকে এসে আমার গলায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। ওনার নরম গালটা আমার গালের মধ্যে ঠেকিয়ে হালকা করে কামড় দিল। আরে আরে, কি হচ্ছে ম্যাডাম? হঠাৎ এত ভালোবাসা? ল্যাপটপে এত ইম্পর্টেন্ট একটা কাজ করছি, দেখতে পাচ্ছ না? রাখুন তো আপনার কাজ মিস্টার দীপ। আপনি কি ভাবছেন আমি খেয়াল করিনি? অফিসে ওই রোহান যখন আপনার কাজের কৃতিত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছিল,
তখন কিন্তু আমার একদম ভালো লাগেনি। শিখার কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে নিয়ে, আরে ও তো বাচ্চা ছেলে, সদ্য জয়েন করেছে, ওর কথায় কান দিয়ে কি হবে? আর তাছাড়া আবার স্ত্রী যখন এত বড় ফ্যাশন আইকন, তখন একটু আধটু হিংসে তো অন্য পুরুষদের হবেই। কোনো হিংসা নয় দীপ, যে শিখা একদিন আপনাকে চিনতে ভুল করেছিল, সেই শিখা এখন জানে আপনার যোগ্যতা কতটা। আর ওই রোহান বা অন্য যে কেউ আসুক না কেন, এই কোম্পানির এবং শিখার হৃদয়ের একমাত্র সম্রাট কিন্তু শুধুই দীপ। আমি ওনার দিকে তাকালাম। ড্রিম লাইটের আলোয় শিখার ভেজা ঠোঁট দুটোর প্রলোভন দেখাচ্ছিল। আমি ওনার চিবুকটাকে আলতো করে ধরে ওনার ঠোঁটে নিজের ঠোঁটটাকে ছোঁয়ালাম। শিখা আমার শার্টের কলারটাকে শক্ত করে চেপে ধরল। আমাদের সেই গভীর ভালোবাসার উষ্ণতায় ঘরের রাতে ঠান্ডা যেন হাওয়া হয়ে গেল। পরের দিন অফিসে একটা নতুন জটিলতা তৈরি হলো। লন্ডন প্রজেক্টের সমস্ত ফাইল আর প্রাইভেট ডিজাইনের সিক্রেট ড্রাইভটা উধাও হয়ে গেল। যে ফাইলগুলোতে মাসের পর মাস ধরে আমার আর শিখার তৈরি করা নতুন ডিজাইন সংরক্ষিত ছিল, সেগুলো কম্পিউটার থেকে পুরোপুরি মুছে গেছে। ল্যাপটপের সামনে বসে শিখা আতঙ্কে ঘেমে উঠেছে। দীপ, এটা কি করে সম্ভব? আমার পার্সোনাল পাসওয়ার্ড ছাড়া এই ফাইল কেউ খুলতে পারে না। সব ডিজাইন ডিলিট হয়ে গেছে। আর 2 দিন পর আমাদের লন্ডন যাওয়ার ফ্লাইট। এখন আমরা মিস্টার উইলিয়ামসকে কি দেখাবো? ঠিক সেই সময়ে কেবিনে ঢুকল রোহান। ওর মুখে এক অদ্ভুত নাটকীয় দুশ্চিন্তার ছাপ। কি হয়েছে ম্যাডাম? এ কি শুনছি? ডিজাইন ফাইল উধাও? স্যারের সিস্টেমে কোনো ব্যাকআপ ছিল না? স্যার তো ব্যাকআপ রাখার দায়িত্বে ছিলেন। রোহান খুব সুচারুভাবে আঙুলটাকে আমার দিকে তুলে দিল। এমডি স্যারও খবর পেয়ে কেবিনে চলে এলেন। অফিসে আবার সেই পুরনো মেঘ ঘনীভূত হতে লাগল। রোহান, ব্যাকআপ কোথায় আছে আর ফাইলকে ডিলিট করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি চিন্তা করো না, ডিজাইন নষ্ট হয়নি। আর কে বা কারা এই গেমটা খেলেছে তাও খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। শিখা আমার দিকে বিশ্বাস ভরা চোখে তাকালো, কিন্তু রোহানের চোখে ফুটে উঠল এক অদৃশ্য ভয়ের ছাপ। ফাইল উধাও হবার খবরে পুরো অফিসে শোরগোল পড়ে গিয়েছিল। এমডি স্যার গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন, আর শিখার চোখে মুখে উদ্বেগে ফ্যাকাশে। কিন্তু রোহানের মুখের কোণে ছিল এক সূক্ষ্ম জয়ের হাসি। ও ভেবেছিল এই এক চালেই আমাকে সবার সামনে অযোগ্য প্রমাণ করে দেবে। দীপ, এত বড় আন্তর্জাতিক প্রজেক্টের ফাইল ব্যাকআপ রাখা তো তোমার দায়িত্ব ছিল। মিস্টার উইলিয়ামস কাল সকালেই ফাইনাল ড্রাফট চাইছেন। ফাইল উদ্ধার না হলে এই কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে যাবে। বাবা, দীপকে ব্লেম করো না। দীপের কাজের উপর আমার নিজের চেয়েও বেশি ভরসা আছে। ওর সিস্টেমে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। ম্যাডাম, আপনার ইমোশনাল সাপোর্ট প্রশংসনীয়, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে তো ইমোশন দিয়ে কাজ হয় না, প্রুফ লাগে। দেব স্যারের গাফিলতির জন্য এত বড় কোম্পানির লস হতে পারে না। আমি একটু হেসে রোহানের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। আবার পকেট থেকে একটা ছোট্ট পেনড্রাইভ বের করে টেবিলে রাখলাম। রোহান, তুমি হয়তো জানো না আমি শুধু ফ্যাশন ডিজাইনার নই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করার সময় আইটি এবং সাইবার সিকিউরিটিতে আমার স্পেশাল ডিপ্লোমা ছিল। আমার পার্সোনাল সিস্টেমেই কে কখন ঢুকেছে আর কি ডিলিট করেছে তার প্রতিটা সেকেন্ডের আইপি ট্র্যাকিং রেকর্ড আমার ফোনে ব্যাকআপ হয়ে যায়। রোহানের মুখের হাসি এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ওর কপালে জমে উঠল সূক্ষ্ম ঘামের বিন্দু। গতকাল রাত 8টার সময় যখন অফিস খালি হয়ে গিয়েছিল, তখন কেউ একজন শিখার কেবিনে ঢুকে মাস্টার পাসওয়ার্ড টাইপ করে ফাইলগুলোকে ডিলিট করে। আর ঠিক সেই সময়ে সিসিটিভি ক্যামেরায় কাকে শিখার রুম থেকে বেরোতে দেখা গেছে তা কি এখন সবাইকে দেখাবো রোহান? মানে স্যার, আপনি কি বলছেন? আমি কেন এসব করতে যাব? কারণ তুমি চেয়েছিলে আমাকে অযোগ্য বানিয়ে এই প্রজেক্টের সমস্ত ক্রেডিট নিজে নিতে এবং শিখার চোখে আমাকে ছোট করতে। কিন্তু আফসোস,
মূল ফাইলগুলো আগে থেকে আমার প্রাইভেট ক্লাউড সার্ভারে এনক্রিপ্ট করা ছিল। এগুলো তো স্রেফ ডেমি ফাইল ছিল। রোহান, তোমাকে আমি এত রেসপন্সিবল ভেবে আমাদের টিমে নিয়েছিলাম, তোমার সাহস হয় কি করে আমার হাজবেন্ডের উপর দোষ চাপানোর? ইউ আর ফায়ার্ড রাইট নাও, গেট আউট ফ্রম মাই অফিস। শুধু ফায়ার্ড নয়, ডেটা ট্যাম্পারিং এর জন্য তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি রোহান। সিকিউরিটি, ওনাকে এখনই বের করে দাও। সিকিউরিটি এসে রোহানকে কেবিন থেকে নিয়ে গেল। রোহানের এই অপমানের পর কেবিনে শুধু আমরা তিনজন আর শান্ত নীরবতা। এমডি স্যার উঠে এসে আমার কাঁধে হাত রাখলেন। সাবাস দীপ, আজ তুমি শুধু আমাদের প্রজেক্ট বাঁচালে না, কোম্পানির বড় একটা ক্ষতি হওয়া থেকেও রক্ষা করলে। শিখা সত্যিই ভাগ্যবতী যে ও তোমার মতো জীবনসঙ্গী পেয়েছে। দীপ, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি জানো না আজ আমার কতটা ভয় করছিল যদি ফাইল না পাওয়া যেত। এত ভয় পাওয়ার কি আছে ম্যাডাম? আপনার উপর কোনো বিপদ আসতে দেব না, এটা তো আমার প্রতিশ্রুতি। আর তাছাড়া আপনার ওই অহংকারী বর কিন্তু একদম কাঁচা খেলোয়াড় নয়। আবার বলছো অহংকারী বর? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। শিখা এক টানে আমার টাইটাকে ধরে আমাকে ওনার দিকে টেনে আনলো। ওনার ঠোঁট দুটো এসে আছড়ে পড়ল আমার ঠোঁটে। কেবিনের ভিতর সেই মিষ্টি ভালোবাসার ছোঁয়ায় আমাদের সমস্ত ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল। পরের দিন ভোরে আমাদের লন্ডনের ফ্লাইট ছিল। আমরা প্রয়োজনীয় সমস্ত ফাইল গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সঙ্গে 4 জনের একটি বিশেষ ডিজাইনার টিম। বিমান যখন মেঘের কোল ঘেঁষে উধাও হচ্ছিল, শিখা জানালার বাইরে তাকিয়ে আমার হাতটাকে শক্ত করে ধরে রইল। দীপ, বিয়ের পরেই প্রথম আমরা দুজনে কলকাতার বাইরে কোথাও এত দূরে যাচ্ছি। প্রজেক্টের কাজ তো থাকবেই, কিন্তু আমি চাই এই 3টে মাস শুধু আমাদের হোক। কোনো অহংকার নয়, কোনো অফিসের নিয়ম নয়, শুধু ভালোবাসা। একদম তাই শিখা। লন্ডনের এই বরফ আর ঠান্ডায় আমাদের ভালোবাসার উষ্ণতা যেন আরও দ্বিগুণ হয়ে যায়, সেই ব্যবস্থা আমি করব। বিমান ল্যান্ড করল লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। বাইরে কনকনে ঠান্ডা আর হালকা কুয়াশা। লন্ডনের এই নতুন শহর, নতুন পরিবেশ আর আন্তর্জাতিক ফ্যাশন হাউসের বড় চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছিল। কিন্তু আমরা জানতাম না যে এখানেও আমাদের ভালোবাসাকে পরীক্ষা করার জন্য এক নতুন ঝড় লুকিয়ে আছে। লন্ডনের এয়ারপোর্ট থেকে আমাদের পার্সোনাল ক্যাব যখন সেন্ট্রাল লন্ডনের 5 স্টার হোটেলের দিকে এগোচ্ছিল, বাইরে তখন হালকা তুষারপাত শুরু হয়ে গেছে। হিটারের মিষ্টি ওমে শিখা আমার হাতটাকে ধরে জানালার বাইরে চোখ রেখেছিল। নতুন দেশ, চারপাশে ঝলমলে আলো আর তুষারপাতের দৃশ্য দেখে ওনার চোখ দুটো শিশুদের মতো চকচক করছিল। দীপ, দেখেছো বাইরে কি সুন্দর বরফ পড়ছে? আমি ছোটবেলা থেকে স্বপ্নে দেখতাম এমন এক তুষারবৃত রাতে আমি যার হাত ধরে হেঁটে যাব, সে আমাকে রাজরানীর মতো ভালোবাসবে। আজ সত্যি মনে হচ্ছে আমার সেই স্বপ্ন পূরণ হলো। শিখা চৌধুরী আজ এত রোমান্টিক হয়ে উঠেছে যে আমি বিশ্বাসই করতে পারছি না। অফিসের সেই লেডি হিটলার এখন যে বরফের দেশের এক মিষ্টি রাজকন্যা। আবার লেডি হিটলার? থামো তো তুমি। এখন আর আমি তোমার ম্যাম নই, শুধু তোমার বউ। লন্ডনে এসেও যদি তুমি আমাকে অফিসের কথা মনে করাও, তবে আমি কিন্তু দারুণ করে শাস্তি দেব। বাবা, এই যে ক্ষমা চাইছি শিখা ম্যাডাম, মানে ক্ষমা চাইছে আমার বউ। আমরা হোটেলে পৌঁছে আমাদের বুক করা লাক্সারি সুইটে ঢুকলাম। ঘরের ভিতরে কাঠের অগ্নিকুণ্ডে আগুন জ্বলছিল আর জানালা দিয়ে পুরো লন্ডন শহরের বরফাবৃত রূপ দেখা যাচ্ছিল। দীর্ঘ জার্নির ক্লান্তিতে আমরা দুজনে ফ্রেশ হয়ে নিলাম। পরদিন সকালে আমাদের অফিসিয়াল কাজ শুরু হলো উইলিয়ামস ফ্যাশন সাম্রাজ্যে। কনফারেন্স রুমে মিস্টার উইলিয়ামস ছাড়াও ছিলেন ওনাদের প্রধান ডিজাইনিং কনসালটেন্ট এমা স্মিথ। এমা অত্যন্ত সুন্দরী, কিন্তু কাজের ক্ষেত্রে ভীষণ কড়া ও অহংকারী। প্রথম দেখাতেই ওনার হাবভাব দেখে আমার শিখার সেই পুরনো অহংকারী রূপটার কথা মনে পড়ে গেল। মিস্টার দীপ, আপনাদের এই এশিয়ান প্যাটার্নগুলো দেখতে ভালো,
কিন্তু ব্রিটিশ ক্লায়েন্টদের জন্য এগুলো অনেক বেশি কালারফুল আর ট্রেডিশনাল। আমার মনে হয় এত ভারী কাজ লন্ডনের মার্কেটে চলবে না। আপনাদের এগুলো আরও সিম্পল আর ওয়েস্টার্ন করা উচিত। এক্সকিউজ মি ম্যাম, এই কালেকশনটির নামই ফিউশন এথনিক। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনই এর মূল আকর্ষণ। আমরা যদি এটার ট্র্যাডিশনাল টাচটাই মুছে দিই, তবে এশিয়ান আর্টের নিজস্বতাটাই হারিয়ে যাবে। ম্যাম শিখা, লন্ডনের ফ্যাশন ট্রেন্ড কিন্তু আপনাদের কলকাতার চেয়ে সম্পূর্ণ আলাদা। বাজার বুঝতে হলে লজিক বুঝতে হয়, ইমোশন নয়। এমার এই তাচ্ছিল্য ভরা কথা শুনে শিখার ফর্সা মুখটার রাগে লাল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম শিখার ভিতরে লুকিয়ে থাকা সেই চণ্ডী রূপটা আবার জেগে উঠেছে। কিন্তু এবার ও রাগ করেছে নিজের জন্য নয়, আমার তৈরি ডিজাইনের সম্মানের জন্য। আমি শান্তভাবে শিখার হাতটাকে ছুলাম। ম্যাম এমা, রুচি আর ফ্যাশন কোনো ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। কাল বিকেলে লন্ডনের মূল সিটিতে আমাদের ব্র্যান্ডের একটা ওপেন এক্সিবিশন আছে। আমরা ক্লায়েন্টদের রিয়েল ফিডব্যাক নেব। যদি ওনারা এই ফিউশন পছন্দ না করেন তবে আমি পুরো ডিজাইন নতুন করে পাল্টে দেব, কিন্তু যদি ওনারা পছন্দ করেন তবে আমাদের মূল ডিজাইন ফাইনাল হবে। ডিল? ফাইন, ডিল। কাল বিকেলেই দেখা যাবে আপনাদের ইন্ডিয়ান ডিজাইনের কতটা দম আছে। মিটিং শেষ করে যখন আমরা নিজেদের কেবিনে এলাম, শিখা ধপ করে সোফার মধ্যে বসে পড়ল। ওনার চোখে জ্বলন্ত রাগ। হোয়াট আর রুড উম্যান! নিজের অহংকারে অন্ধ হয়ে আছে। দীপ, তুমি ওকে কোনো ছাড় দেবে না। আমাদের এমন একটা শো করতে হবে যে ওই ব্রিটিশ ডিজাইনারের অহংকার একদম চুরমার হয়ে যায়। শিখার সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে, অহংকার কিভাবে ভাঙতে হয় তা কিন্তু আমার চেয়ে ভালো আর কেউ জানে না ম্যাডাম। মনে আছে অফিসের সেই অহংকারী ম্যাডামকে কিভাবে ভালোবেসে বদলে দেওয়া হয়েছিল? তুমি না বড় দুষ্টু হয়েছো দীপ। খালি পুরনো কথা তুলে আমাকে লজ্জা দাও। কিন্তু সত্যি বলছি, এই ডিজাইনে যদি এক চুলো খামতি থাকে, আমি সারা রাত জেগে তোমাকে সাহায্য করব। আমরা ওদের দেখিয়ে দেবো যে আমাদের ভালোবাসার জোর কতটা। সেদিন সন্ধ্যায় কাজ শেষ করে আমরা হোটেলে ফিরলাম। বাইরে বরফের দাপট আরও বেড়েছে। সারাদিনের মানসিক চাপের পর শিখাকে দেখে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আমি ওনাকে রুমের বড় কাঁচের জানালার পাশে নিয়ে এলাম। ঘর জুড়ে জ্বলছিল হালকা লাল আর সোনালি আলো, আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল এক মিষ্টি ইনস্ট্রুমেন্টাল সুর। দীপ, লন্ডনের এই ঠান্ডায় তোমার বুকের এই উষ্ণতাটা না পেলে আমি মনে হয় জমে বরফ হয়ে যেতাম। ওর খালি পিঠে হাত রেখে আলতো করে নিচের দিকে টেনে নিয়ে পড়লাম, তুমি যদি জমে বরফ হতে চাও তবে তোমাকে গলিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার শিখা। তবে গলিয়ে নাও না দীপ, কে বারণ করেছে তোমাকে? আজ রাতেই শিখা চৌধুরী শুধুই তোমার, শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। আমি আর একটা মুহূর্ত দেরি করলাম না। শিখাকে এক টানে আমার কোলের মধ্যে তুলে নিলাম। শিখা লজ্জায় লাল হয়ে ওনার দু হাত আমার গলায় পেঁচিয়ে ধরল। আমি ওনাকে নরম বিছানায় নামিয়ে দিলাম। ওনার ভেজা ঠোঁট, শিহরিত শরীর আর ভালোবাসার আকুলতা সেই বরফাবৃত রাতে আমাদের এক নতুন অপার্থিব জগতে নিয়ে গেল। লন্ডনের ঠান্ডাকে পরাস্ত করে আমাদের ভালোবাসার আগুন জ্বলে উঠল সেই ঘরে। কিন্তু পরের দিন সেই বড় এক্সিবিশন কি হতে চলেছে? এমা স্মিথের তৈরি ফাঁদ আর আন্তর্জাতিক ক্লায়েন্টদের প্রতিক্রিয়া কি দীপ আর শিখার এই সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে দেবে, নাকি নেমে আসবে নতুন কোনো বিপর্যয়? গতকাল রাতের সেই মধুর মুহূর্তগুলোর পর সকালে যখন জানালা দিয়ে রোদের আলো শিখার মুখের উপর এসে পড়ল, ওনার চেহারায় এক অপার্থিব স্নিগ্ধতা ফুটে উঠেছিল। আজকে সেন্ট্রাল লন্ডনের মূল গ্যালারিতে আমাদের এক্সিবিশন। লড়াইটা শুধু আমাদের ডিজাইন বাঁচানোর ছিল না, লড়াইটা ছিল পুরো এশিয়ান কালচার ও আমাদের পরিশ্রমকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করার। দীপ, আমি তৈরি। আজ কিন্তু আমাদের প্রমাণ করতেই হবে।
পিছন থেকে এসে শিখার কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ের মধ্যে ঠোঁট ছোঁয়ালাম। তুমি পাশে থাকলে আমি পুরো পৃথিবী জয় করতে পারি শিখা। চলো আজ ব্রিটিশদেরকে দেখিয়ে দিই আসল ফ্যাশন কাকে বলে। এক্সিবিশন হলে পৌঁছে দেখলাম চারপাশ আলোয় ঝলমল করছে। লন্ডনে তাবড় তাবড় ফ্যাশন ক্রিটিক, বিজনেসম্যান এবং মিস্টার উইলিয়ামস উপস্থিত ছিলেন। এক কোণে দাঁড়িয়েছিলেন এমা স্মিথ। ওনার মুখে তখন সেই চেনা অহংকারী ও উপহাসের হাসি। অল দ্য বেস্ট মিস্টার দীপ আর ম্যাডাম শিখা। আশা করি আপনাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো দেখার পর ক্লায়েন্টরা ঘুমিয়ে পড়বেন না। ধন্যবাদ এমা, তবে ঘুমের বদলে ওনাদের চোখ ছানা বড়া হয় কিনা সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। লাইট অফ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করলো এক আধুনিক ফিউশন মিউজিক। একের পর এক মডেলরা আমাদের তৈরি ফিউশন এথনিক ড্রেস পরে র্যাম্পে হাঁটতে শুরু করলো। এশিয়ান ঐতিহ্যবাহী রেশম আর রয়্যাল এমব্রয়ডারির সাথে ওয়েস্টার্ন কাটের এক অপূর্ব মেলবন্ধন দেখে পুরো এক্সিবিশন হল স্তব্ধ হয়ে গেল। অনবদ্য, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি আমার জীবনে এত নিখুঁত আর ক্লাসি ফ্যাশন ফিউশন দেখিনি। একের পর এক ক্লায়েন্টরা আমাদের ডিজাইনের প্রশংসা করতে লাগলেন। হলের চারপাশ করতালি আর হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। এমা স্মিথের হাতের কফির গ্লাসটা কাঁপছিল। ওনার ফর্সা মুখটা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেল। ওনার তৈরি অহংকারের দেওয়ালটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এমা, ফ্যাশন মানে শুধু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা নয়। হৃদয় দিয়ে শিল্প তৈরি করলে তা পুরো পৃথিবীর মানুষের মন ছুঁয়ে যায়। আশা করি আজকে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আই এম রিয়েলি সরি ম্যাম শিখা অ্যান্ড সরি মিস্টার দীপ। আমি সত্যিই আপনাদের যোগ্যতাকে অসম্মান করেছিলাম। আপনারা শুধু ড্রেস বানাননি, আপনারা রিলেশন আর ইমোশন বুনেছেন। আমি হেরে গেছি। এমা হাত বাড়িয়ে দিলেন। আমরাও পেশাদারিত্বের সাথে ওনার ভুলকে ক্ষমা করে দিয়ে হাত মেলালাম। আমাদের লন্ডনের প্রজেক্টটা শতভাগ সফল হলো এবং আগামী 5 বছরের জন্য বিশাল অঙ্কের কন্ট্রাক্ট সাইন হয়ে গেল। এক্সিবিশনের বিরাট সাফল্যের পর রাতে আমরা হোটেলের রুফটপ রেস্তোরাঁয় সেলিব্রেট করছিলাম। কাঁচের ওপাশে বরফাবৃত লন্ডন শহর আর টেবিলে মোমবাতির মিষ্টি আলো। শিখা আজকে লাল রঙের একটা এলিগেন্ট গাউন পরেছিল। ওকে বেশ মায়াবী পরীর মতো লাগছিল। দীপ, বিশ্বাস করো, আজ আমার নিজের জীবনের চেয়েও বেশি আনন্দ হচ্ছে তোমার এই অভূতপূর্ব সাফল্যে। যে দীপকে একদিন আমি অফিসে সবার সামনে অপমান করেছিলাম, সেই দীপ আজ লন্ডনের মাটিতে দাঁড়িয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করছে। টেবিলের উপরে রাখা ওনার নরম হাতটাকে চেপে ধরে বললাম, আর যে শিখা চৌধুরী একদিন অহংকারে অন্ধ হয়ে থাকত, সে আজকে আমার সাফল্যের মূল চালিকা শক্তি। তুমি বদলে না গেলে, আমার ভালোবাসায় সাড়া না দিলে আজকের এই দ্বীপ তৈরি হতো না শিখা। দীপ, আমার না তোমাকে একটা কথা বলার আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। কি কথা শিখা? হঠাৎ এত গম্ভীর হয়ে গেলে যে? আজ দুপুরে এক্সিবিশনে যাওয়ার আগে আমি খুব অসুস্থ বোধ করছিলাম, তাই ডক্টরের কাছে গিয়েছিলাম। উনি কিছু টেস্ট করার পর রিপোর্ট দিয়েছেন। কি হয়েছে শিখা? তুমি ঠিক আছো তো? শরীর খারাপ করছিল তাহলে এক্সিবিশনে গেলে কেন? ডক্টর কি বলেছেন? ডক্টর বলেছেন আগামী 7 মাস পর আমার এই অহংকার আর রাগ সহ্য করার জন্য পরিবারে আরও একজন নতুন সদস্য আসছে। দীপ, তুমি বাবা হতে চলেছ। খবরটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক সেকেন্ডের জন্য আমার চারপাশের পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। চেয়ার ছেড়ে উঠে সোজা শিখাকে জড়িয়ে ধরে শূন্যে ঘুরিয়ে নিলাম। শিখা, সত্যি তুমি সত্যি আমাকে জীবনের সেরা উপহারটা দিলে শিখা। আমি বাবা হতে চলেছি। হ্যাঁ দীপ, অফিসে তোমার আমার এই ঝগড়া আর ভালোবাসার মিষ্টি সম্পর্কের পর
আজ আমাদের ভালোবাসা একটা নতুন অঙ্কুর রূপ নিতে চলেছে। আই লাভ ইউ সো মাচ দীপ। আই লাভ ইউ টু মাই সুইট ওয়াইফ। লন্ডনের সেই বরফাবৃত রাতে শিখার মুখ থেকে বাবা হওয়ার খবরটা শোনার পর থেকে আমার জীবনের গতিপথ যেন এক মুহূর্তের মধ্যেই বদলে গেল। আমাদের ভালোবাসা আজ এক নতুন পূর্ণতা পেতে চলেছে। লন্ডনের প্রজেক্টের সমস্ত কাজ সফলভাবে শেষ করে আমরা দেশে ফিরলাম। ফিরে আসার পর পুরো পরিবার যেন আনন্দের জোয়ারে ভেসে গেল। এমডি স্যার অর্থাৎ শিখার বাবা খুশিতে আত্মহারা হয়ে অফিসে বড়সড় পার্টির আয়োজন করলেন। আর আমার মা তো শিখাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছিলেন না। সময় তার নিজের নিয়মেই গড়িয়ে চলতে লাগলো। দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। শিখার শরীর এখন বেশ ভারী হয়েছে। ডক্টরের করা নির্দেশ অনুযায়ী উনি এখন সম্পূর্ণ রেস্টে আছেন। ফলে কোম্পানির পুরো ম্যানেজমেন্টের দায়িত্ব এখন আমার উপরেই। দীপ, তুমি আজকাল একদম আমাকে সময় দাও না। সারাদিন শুধু মিটিং, ডিজাইন আর অফিস। আমি ঘরে একা একা বোর হচ্ছি, আর তুমি খালি বাহানা বানাচ্ছ। ঘর ঢুকতে ঢুকতে হাত থেকে ফাইলগুলোকে রেখে দিয়ার দিকে তাকিয়ে বললাম, ওরে বাবা, আমার অহংকারী ম্যাডামের রাগ তো দিন দিন বেড়েই চলেছে। শিখা ম্যাডাম, আমি তো অফিসে খাটাখাটুনি করছি, কারণ খুব শীঘ্রই আমাদের জুনিয়র বস আসছে। তার জন্য তো বড় সাম্রাজ্য তৈরি করতে হবে নাকি? ওসব আমি বুঝি না। এখন 7:30 বাজে, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তাও চকলেট ফ্লেভারের। আর হ্যাঁ, তুমি নিজে গিয়ে নিয়ে আসবে, কোনো ড্রাইভারকে পাঠাবে না। আপনার হুকুম কি আমি অমান্য করতে পারি ম্যাডাম? আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি এসে হাজির হলো। মাঝরাতে হঠাৎ করেই শিখার তীব্র প্রসব বেদনা শুরু হলো। আমরা আর এক মুহূর্ত দেরি না করে ওনাকে শহরের এক নামী হাসপাতালে ভর্তি করলাম। ওটির বাইরে আমি দাঁড়িয়ে, এমডি স্যার আর মা উদ্বেগে পায়চারি করছিল। বুকটা ঢিপ ঢিপ করছিল। শিখার সেই কষ্টে চিৎকার যেন আমার বুকের ভিতরে সে বেজছিল। ঠিক 1 ঘন্টা পর ওটির দরজা খুলে ডক্টর বাইরে বেরিয়ে এলেন। ওনার মুখে এক চিলতে মিষ্টি হাসি। কংগ্রাচুলেশনস মিস্টার দীপ, একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা আর সন্তান দুজনই একদম সুস্থ আছেন। আমার চোখ দিয়ে তখন আনন্দের জল গড়িয়ে পড়ল। আমি ডক্টরকে ধন্যবাদ জানিয়ে দ্রুত কেবিনের ভিতরে ঢুকলাম। কেবিনের ভিতর বেডে শুয়ে আছে শিখা। ওর মুখটা বেশ ফ্যাকাশে, কিন্তু ওর কোল জুড়ে শুয়ে আছে এক ছোট্ট পরীর মতো রাজকন্যা। শিখা আমার দিকে তাকিয়ে এক অপার্থিব ভালোবাসার হাসি হাসল। দেখেছো দীপ, একদম তোমার মতো দেখতে হয়েছে আমাদের মেয়ে। হাঁটু গেড়ে বেডের পাশে বসে শিখার কপালে আলতো করে চুমু খেয়ে বললাম, না শিখা, একদম ওনার মায়ের মতো সুন্দরী আর রাজ রানীর মতো হয়েছে। আর ওর নাম রাখবো আলো, আমাদের ভালোবাসার আলো। আলো, খুব সুন্দর নাম দীপ। ও সত্যি আমাদের জীবনের আলো। সময় বয়ে চলে তার নিজস্ব ছন্দে। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটি বছর। আজ রবিবার বিকেলবেলা আমাদের নতুন বাংলোর পিছনে সুন্দর বাগানটায় মিষ্টি রোদ এসে পড়ছে। 4 বছরের ছোট্ট আলো বাগানের সবুজ ঘাসের উপর দৌড়াদৌড়ি করছে। আর আমি আর শিখা একপাশে রাখা কাঠের দোলনায় বসে 1 কাপ গরম কফি শেয়ার করছি। শিখা আমার কাঁধে মাথা রেখে সন্তানের খেলা দেখছিল। ওর চেহারায় এখন কোনো অহংকার নেই, আছে শুধু এক গৃহবধূর পূর্ণতা আর উপচে পড়া ভালোবাসা। দীপ, জানো তো, মাঝে মাঝে যখন আমি পুরোনো দিনের কথা ভাবি, আমার নিজেরই বিশ্বাস হয় না যে শিখা চৌধুরী একদিন অহংকার আর রাগের বশে তোমাকে প্রতি পদক্ষেপে অপমান করত, সস্তা বলে উপহাস করত, সেই শিখা আজ তোমার ভালোবাসার পরশে কতটা বদলে গেছে।
শিখার কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, অহংকার তো স্রেফ একটা মুখোশ ছিল শিখা। তোমার ভিতরের খাঁটি সোনাটাকে আমি প্রথম দিনই চিনতে পেরেছিলাম। ভালোবাসা এমন এক অনুভূতি যা রাজপ্রাসাদের অহংকারকেও এক নিমেষে গলিয়ে দিতে পারে। তুমি আমাকে বদলাওনি দীপ, তুমি আমাকে পূর্ণ করেছো। আমি যদি অফিসের অহংকারী ম্যাডাম হই, তবে তুমি আমার জীবনের সেই রাজপুত্র যে ভালোবেসে আমার অহংকারকে ভালোবাসায় রূপান্তর করেছো। ছোট আলো দৌড়ে এসে আমাদের দুজনের মাঝখানে ঢুকে পড়ল এবং আমাদের দুজনকে জড়িয়ে ধরল। আমি শিখার আলো দুজনকেই আমার বুকের মাঝখানে আঁকড়ে ধরলাম। জানালার ওপাশ থেকে বিকেলের মিষ্টি রোদ আমাদের উপর ছড়িয়ে পড়ল। ভালোবাসা আর বিশ্বাসের উপর ভর করে গড়ে ওঠা এই সুন্দর পরিবারটি যেন চিরকালের জন্য এক রূপকথার গল্প হয়েই থেকে গেল।